আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও মহান রাব্বুল আলামিনের রহমতে অনেক ভালো আছি। আজকে আমরা যে ম্যাথটা দেখাবো, এই ম্যাথটা নিয়ে গতদিন ছোট্ট একটু আলোচনা হয়েছিল। যেহেতু গতদিন অনেকেই ছিলেন না এবং ওই ক্লাসটা আমরা কন্টিনিউ করিনি, তো এই জন্য আমি আজকে বিষয়টা নিয়ে আবার একটু আলোচনা করে দিচ্ছি। ম্যাথটাতে কি বলছে সেটা পরের বিষয়। আগে আমাদের এই ম্যাথের যে কনসেপ্টটা সেটা একটু আপনাদেরকে জানিয়ে রাখতে চাই। সেটা হচ্ছে, আজকে থেকে আমরা যে ম্যাথগুলো শিখবো, এই ম্যাথগুলোর সিস্টেমটা এমন যে, মনে করেন আপনার কোনো একটা সম্পত্তির দরকার। সেটা বাড়ি হতে পারে, সেটা গাড়ি হতে পারে, সেটা কোনো সম্পদ হতে পারে। তো আপনার হাতে মোট দুইটা অপশন থাকে। একটা হচ্ছে সেই সম্পদটা আপনি পারচেস করতে পারেন, আর একটা হচ্ছে সেই সম্পদটা আপনি লিজ নিতে পারেন। সাপোজ মনে করেন, আমি আপনাকে একটা উদাহরণ দিচ্ছি যে আপনার একটা প্রাইভেট কার দরকার। প্রাইভেট কার আছে না, অনেক সময় আমরা ভাড়া নিয়ে থাকি। তো মনে করেন আপনার একটা প্রাইভেট কার দরকার। আপনার কাছে দুইটা অপশন। একটা হচ্ছে আপনি ব্যাংক থেকে টাকা নিয়ে এই প্রাইভেট কারটা কিনতে পারেন, অথবা আপনি প্রাইভেট কারটা কারোর কাছ থেকে লিজ নিতে পারেন, তাকে প্রতি মাসে মাসে ভাড়া দিবেন। এখন আমাদের ম্যাথগুলোতে ক্যালকুলেশন করতে হয় যে ব্যাংক থেকে লোন নিয়ে এই সম্পত্তি কিনা কি আমাদের জন্য লাভজনক, নাকি কারোর কাছ থেকে ভাড়া নিয়ে আমাদের জন্য লাভজনক। এই দুইটা বিষয়ের মাঝে কম্পেয়ার করতে হয়। এটাই হচ্ছে আমাদের ম্যাথের মূলত কনসেপ্ট। আমি কি বোঝাতে পেরেছি? মনে করেন আপনার একটা ক্যালকুলেটর দরকার। এখন আপনি চাইলে এই ক্যালকুলেটর কেনার জন্য ব্যাংক থেকে টাকা নিতে পারেন, নিয়ে ক্যালকুলেটর কিনতে পারেন, অথবা এই ক্যালকুলেটর কোনো একটা বন্ধুর কাছ থেকে ধার নিতে পারেন, তাকে প্রতি মাসে মাসে 20 টাকা করে কিস্তির টাকা দিবেন। আপনার জন্য কোনটা লাভজনক, ব্যাংক থেকে টাকা নিয়ে ক্যালকুলেটর কিনা নাকি ধার নেওয়া? এই বিষয়গুলোই আমরা এরপর থেকে প্রতিটা ম্যাথে ক্যালকুলেশন করব। কনসেপ্টটা কি বোঝাতে পেরেছি আমি আপনাদেরকে? থিওরি পড়া দিব আপু, একটু সময় লাগবে। আচ্ছা, এবার আসেন আমাদের ম্যাথে। ম্যাথে বলছে, পার্সেস এ মেশিন ফর টাকা 12,500, দি কোম্পানি ক্যান বোর্ড টাকা 12,500 অ্যাট ইন্টারেস্ট 12% টু বি রিপেইড 5 ইকুয়াল ইনস্টলমেন্ট। অর্থাৎ মানে মেশিন পারচেস করার জন্য একটা কোম্পানির 12,500 টাকা লাগবে। সেই কোম্পানি চিন্তা করলো যে তারা যদি এই মেশিনটি কিনতে চায়, বাই করতে চায়, তাহলে তারা 12,500 টাকা 12% হার সুদে 5টা কিস্তিতে এই টাকা নিবে এবং 5টা কিস্তিতে কিস্তিতে সেটা পরিশোধ করবে। অথবা অথবা ইট ক্যান টেক দি মেশিন ফর অ্যান অ্যানুয়াল লিজ পেমেন্ট, লিজ মানে ভাড়া। অথবা তারা যদি এই মেশিনটি ভাড়ায় নিতে চায়, তাহলে তাদেরকে প্রতি অ্যানুয়াল লিজ পেমেন্ট, প্রতি বছরে 3,000 টাকা করে ভাড়ার টাকা পরিশোধ করতে হবে। দি কোম্পানি পে ট্যাক্সের 40%, কোম্পানির ট্যাক্সের হার 40%। হুইচ অল্টারনেটিভ শুড দি কোম্পানি, কোম্পানি এই দুইটার ভিতরে কোনটা গ্রহণ করবে? অর্থাৎ একটা কোম্পানি, তারা একটা মেশিন তাদের প্রয়োজন, যে মেশিনের দাম 12,500 টাকা। কোম্পানির হাতে দুইটা অপশন আছে। একটা অপশনে কোম্পানি বলছে যে ব্যাংক থেকে 12% হার সুদে লোন নিয়ে আমি মেশিন কিনতে পারি। আর একটা বলছে যে প্রতি বছরে 3,000 টাকা করে ভাড়া দিয়ে আমি মেশিনটি কিনতে পারি। আমাদের কাছে জানতে চাচ্ছে, হুইচ অল্টারনেটিভ শুড দি কোম্পানি অ্যাকসেপ্টেড, এই দুইটার ভিতরে কোম্পানি কোনটাকে অ্যাকসেপ্ট করবে। প্রশ্ন বুঝতে পেরেছি আমরা? এই ম্যাথ ক্যালকুলেশন করার জন্য প্রথমত 3টে ওয়ার্কিং করতে হয় আমাদেরকে। সেই 3টে ওয়ার্কিং কি কি? একটা হচ্ছে ওয়ার্কিং নাম্বার 1। প্রথমে আগে লিখবো বাইং অপশন। বাইং অপশন মানে যদি তারা এটা পারচেস করতে চায়, তাই বাইং অপশন। এরপরে লিখবো লিজ অপশন, সেটা পরে। আমার সাথে সাথে খাতায় সুন্দর করে লিখতে থাকে। ওয়ার্কিং নাম্বার 1, 1 নম্বরে আমাদেরকে বের করতে হয় ইনস্টলমেন্ট, অর্থাৎ কিস্তির পরিমাণ। আমাদের ম্যাথে দেয়া আছে একটা মেশিন কিনতে চাই, যে মেশিনের বর্তমান মূল্য, অথবা ব্যাংক থেকে লোন নিতে চাই 12,500 টাকা। কত পার্সেন্ট সুদে? 12% সুদে। কত বছরের জন্য লোন নিতে চাই? 5 বছরের জন্য। আমাদেরকে কিস্তির পরিমাণ নির্ণয় করতে হবে।
কিস্তি নির্ণয়ের সূত্র প্রেজেন্ট ভ্যালু অ্যানুইটি সমান সমান এ বাই আই অন মাইনাস অন বাই অন প্লাস আই টু দি পাওয়ার এন। এটা হচ্ছে আমাদের কিস্তি নির্ণয়ের সূত্র। এখন প্রেজেন্ট ভ্যালু অ্যানুইটি 12,500 এর মান বের করব। আয়ের মান দেয়া আছে 0.12 অন মাইনাস অন বাই আয়ের মান 0.12 এন এর মান 5 বছর। আমি আজকে আর ভেঙে ভেঙে ক্যালকুলেশন করছি না, একবারে উত্তর লিখে দিলাম যাতে করে ম্যাথটা ছোট হয়ে আসে। আপনারা যারা ক্যালকুলেশন করতে অসুবিধা ফেস করেন তারা খুবই ছোট ছোট করে বাসায় ক্যালকুলেটর নিয়ে ক্যালকুলেশনের চেষ্টা করবেন। আমাদের উত্তর আসবে 3,468 টাকা। এটা হচ্ছে আমাদের প্রথম ওয়ার্কিং, অর্থাৎ ওয়ার্কিং নাম্বার 1। এরপরে আমাদেরকে আরো দুইটা ওয়ার্কিং বের করতে হয়। ওয়ার্কিং নাম্বার 2 তে ডেপ্রিসিয়েশন বের করতে হয়, অর্থাৎ অবচয়। অবচয় বের করার সূত্র হলো কস্ট মাইনাস সেলভেজ ভ্যালু ভাগ ইউজফুল লাইফ। কস্ট মানে টোটাল খরচ 12,500, কোনো সেলভেজ ভ্যালু দেয়া নেই, ইউজফুল লাইফ 5 বছর। ক্যালকুলেশন করলে আমাদের টাকা আসে 2500 টাকা। আরো একটা ওয়ার্কিং করতে হয়, ওয়ার্কিং নাম্বার 3, সেটা হলো পিভি ফ্যাক্টর বের করতে হয়। পিভি ফ্যাক্টর বের করার সূত্র হচ্ছে আমাদের আই অর্থাৎ ইন্টারেস্ট অন মাইনাস ট্যাক্স রেট। আমাদের ম্যাথে ইন্টারেস্ট দেয়া ছিল 12%, অর্থাৎ 0.12। ট্যাক্স রেট দেয়া আছে 40%, অর্থাৎ 0.40। 1 থেকে 40% বাদ দিলে 0.60। ক্যালকুলেশন করলে উত্তর আসে 7.2%। এখন এই ওয়ার্কিং গুলো কোথায় কাজে আসবে সেটা পরের বিষয়, আপাতত ওয়ার্কিং গুলো আমরা একটু শিখি। স্যার 2 নম্বর কোন অপশনে স্যার একটু বললে ভালো হয়? এটা একটু পরে বলবো আপু, এখন না। ওয়ার্কিং কোথায় আসবে সেটা তো ম্যাথ না দেখালে বোঝাতে পারবো না। হ্যাঁ ভাই একটু দেখান, আমার হচ্ছে 3,408, আমার হচ্ছে না। আচ্ছা আপনার কত হচ্ছে সুমি আপু? এর আশেপাশে হলেও হবে, আপনার যে 3,800 হতে হবে সেটা না, এর আশেপাশে। বাইং অপশন মানে হচ্ছে বাই করা আপু, আমি এই মেশিনটা কিনতে চাই। এই কেনাকে বলা হয় বাইং অপশন, মানে আমি মেশিনটা বাই করতে চাই, কিনতে চাই। আর যদি আমি এটাকে লিজ নিতে চাই ওটার নাম হচ্ছে লিজ অপশন। কিন্তু আমি যে মেশিন কিনবো আমার কাছে কিন্তু টাকা নাই বুলুমুন, আমি এই টাকা ব্যাংক থেকে ঋণ নিয়ে তাই কিনবো। এই সবগুলো ম্যাথের বিষয়টাই একই রকম। তাহলে আমার প্রথম বিষয় হলো এই অধ্যায়ের যতগুলো ম্যাথ ক্যালকুলেশন করব, ম্যাথের শুরুতে 3টা ওয়ার্কিং করে নেব। ওয়ার্কিং নাম্বার 1 ইনস্টলমেন্ট বের করব, ওয়ার্কিং নাম্বার 2 ডেপ্রিসিয়েশন বের করব, ওয়ার্কিং নাম্বার 3 পিভি ফ্যাক্টর বের করব। কোনো সমস্যা থাকলে বলতে পারেন। আপাতত প্রথমে একটা ম্যাথ শেষ করেন, দেখবেন ইনশাল্লাহ ভালো লাগবে। বুলুমন এই প্রশ্নের অ্যান্সার তো পরে দিব বললাম আপু, প্লিজ একটু অপেক্ষা করতে হবে দয়া করে, যতটুকু শেখাইছি এতটুকু পর্যন্ত। শান্তনু লেট করা যাবে না আপু, সরি ভাই। এই তো এইমাত্র শুরু করলাম শান্তনু, মাত্র 3টা ওয়ার্কিং দেখাইছি আর কিছুই না। এই পর্যন্ত ক্লিয়ার কিনা? আমি কিন্তু আবারও বলছি ওয়ার্কিং কোথায় কাজে আসবে সেটা শিখতে গেলে তো আগে ম্যাথ দেখাতে হবে, কারণ মুখে বললে তো আপনি বুঝতে পারবেন না, মানে এর আগে তো কখনোই এই ম্যাথ আমি আপনাকে শেখাইনি। না বুঝতে পারলে বলেন কিন্তু ভাই, একটু দয়া করে কমেন্ট টমেন্ট করেন, আমি নেক্সটে যাব। অনেক বড় ম্যাথ, মনে করেন না যে এখনই হয়ে যাবে। ওকে ক্লিয়ার, নেক্সটে যাচ্ছি। এবার বলছে আবার বলুন। তাহলে এত সময় কেন কমেন্ট করছেন না আপনারা? আমি তো 2-3 মিনিট সময় দিলাম আপনাদেরকে। আমার কথা হচ্ছে এই ম্যাথ ক্যালকুলেশনের জন্য প্রথমে 3টা ওয়ার্কিং করতে হয়। ওয়ার্কিং নাম্বার 1-এ ইনস্টলমেন্ট বের করতে হয়, ওয়ার্কিং নাম্বার 2-এ ডেপ্রিসিয়েশন বের করতে হয়। ডেপ্রিসিয়েশন বের করার সূত্র কস্ট মাইনাস সেলভেজ ভ্যালু ভাগ ইউজফুল লাইফ, যেটা আমরা সেই ফার্স্ট ইয়ার থেকে শিখেছি। কস্ট মানে টোটাল যে টাকাটা দেয়া থাকে, সেলভেজ ভ্যালু মানে ভগ্নাবশেষ মূল্য যেটা ম্যাথে দেয়া নেই, লাইফ মানে টোটাল বছরকে নাম্বার অফ লাইফ দ্বারা প্রকাশ করা হয়। ক্যালকুলেশন করলে 25,000 টাকা।
এরপরে আরেকটা আছে হলো পিভি ফ্যাক্টর। পিভি ফ্যাক্টরটা কোথায় কাজে লাগে, কোথায় কাজে লাগে সে তো পরের বিষয়। পিভি ফ্যাক্টর বের করার সূত্র কি? আই মানে ইন্টারেস্ট ইন্টু 1 মাইনাস ট্যাক্স রেট। ইন্টারেস্ট ম্যাথে দেওয়া আছে 12%, ট্যাক্স রেট ম্যাথে দেওয়া আছে 40%, ক্যালকুলেশন করলে 7.2%। ওয়ার্কিংটাতে বোঝার কিছুই নাই, খাতায় লিখেছেন তো ওয়ার্কিংটা, আবার তাহলে স্ক্রিনশট দিয়ে নেন। আচ্ছা, এই ম্যাথগুলো বইয়ে একটু কঠিন ভাবে করা আছে, আমরা একটু সহজ ভাবে করার চেষ্টা করব। ম্যাথ ক্যালকুলেশনের জন্য আমাদেরকে একটা ছক কাটতে হবে, কারণ আমরা মূলত এই ম্যাথকে টিপিভির মধ্য দিয়ে নির্ণয় করতে। আচ্ছা এগুলো পরে বলি, আপাতত আগে ছক। আপনারা খাতাটা আর করে ধরেন, অনেক বড় ছক কাটতে হবে, হ্যাঁ খাতাটা আর করে নেন, সোজাসুজি না, খাতাটা আর করে নেন। খাতাটা আর করে নেন। আমাদেরকে মোট ছক কাটতে হবে হচ্ছে অনেকগুলা, কতগুলো আমি বলে দিচ্ছি, 1টা 2টা 3টা 4 5 6 7 8 9 10 11, মোট 11টা ঘর হবে। সো ঘরগুলো খুবই ছোট ছোট করে। খাতা আট করে নিয়েছেন তো, তা নাহলে কিন্তু ধরবেন এতগুলো ঘর আপনার খাতায়। আপনারা একটা কাজ করেন, আপনারা এখন খাতায় ম্যাথ করতে হবে না, পরে করেন, তা না হলে খাতায় এলোমেলো দাগ টেনে ফেলাবেন বা ম্যাথ বুঝতে অসুবিধা হবে। তো দয়া করে এখন আপনারা খাতায় ম্যাথ করেন না, ম্যাথটা সুন্দরভাবে বুঝে নেন, এরপরে খাতায় আপনি নিজে নিজে একা একা পরে করেন। প্রথমে একটা ঘর কাটবো ইয়ার। কেউ খাতায় এখন ম্যাথ করেন না, যেহেতু প্রথম ম্যাথ তো, তা না হলে খাতায় মিলাতে পারবেন না। আমাদের ম্যাথে মোট 5 বছর দেয়া আছে, তাই লিখলাম 5 বছর। এরপরে আমরা লিখব লোন বিগিনিং। বছরের শুরুতে যে লোনটা নেওয়া হয় সেটাকে বলা হয় লোন বিগিনিং। তারপরের ঘরের নাম লিখব ইনস্টলমেন্ট, অর্থাৎ কিস্তি। তারপরের ঘরের নাম লিখব ইন্টারেস্ট। তারপরের ঘরের নাম লিখব প্রিন্সিপাল পেমেন্ট। তারপরের ঘরের নাম লিখব লোন ইন্ডিং। এটা হচ্ছে আমাদের ক্যাপিটাল রিকভারি যে মেথড আছে না, অথবা লোন অ্যামোর্টাইজেশন শিডিউলের যে বিষয়টা আছে না, সেইটা। আমাদের বছরের শুরুতে আমরা ব্যাংকের কাছ থেকে লোন নিয়েছি 12,500 টাকা। আমাদেরকে কিস্তি দিতে হবে প্রতি বছর 3,468 টাকা করে। কিস্তি কখনো পরিবর্তন হয় না, প্রতি বছরের কিস্তি একই রকম। এখন ইন্টারেস্ট, সুদের হার 12% হারে সুদ দিতে হবে। এই যে 12,500 টাকা, 12,500 টাকার 12% সুদ আসে 1,500 টাকা। তাহলে আমরা কিস্তি দিলাম 3,468 টাকা, যেখান থেকে সুদ দিয়েছি 1,500, অর্থাৎ প্রিন্সিপাল টাকা পরিশোধ করেছি 1,968 টাকা। 1 নম্বর ঘর 2 3, 4 নম্বর ঘর পাওয়া যায় 2 এর উপরে পার্সেন্টেজ কাটলে। 5 নম্বর ঘর পাওয়া যায় 3 থেকে 4 নম্বর ঘর বাদ দিলে। অর্থাৎ ইনস্টলমেন্ট থেকে কিস্তি বাদ, সুদের টাকা বাদ দিলে প্রিন্সিপাল পেমেন্ট পাওয়া যায়। লোন ইন্ডিং,
বছরের শেষে ব্যাংক আমার কাছে আর কত টাকা লোন পাবে। বছরের শুরুতে লোন পেত 12,500, প্রিন্সিপাল পেমেন্ট পরিশোধ করলাম 1968, অর্থাৎ বছরের শেষে ব্যাংক আমার কাছে আর 10,532 টাকা লোন পাবে। এই 10,532 টাকা আবার বছরের শুরুতে চলে আসলো। এখন এই 10,532 টাকার উপরে আমি 12% হারে সুদ দিব, তাহলে 1264 টাকা হয়। কিস্তি দিলাম 3,468 টাকা, যেখানে সুদ দিয়েছি 1264 টাকা, তাহলে কিস্তি থেকে সুদের টাকা বাদ দিলে আসে প্রিন্সিপাল পেমেন্ট 2,204 টাকা। বছরের শুরুতে ব্যাংক আমার কাছে 10,532 টাকা পেত, যেখান থেকে আমি 2,204 টাকা পরিশোধ করেছি, তাহলে এখন ব্যাংক আমার কাছে 8,328 টাকা পায়। এই পর্যন্ত বুঝতে কোনো অসুবিধা আছে? বিগত দিনে আমরা এভাবেই ক্যালকুলেশন করেছি, একটু কমেন্ট করেন এই পর্যন্ত বুঝতে আর কোনো অসুবিধা আছে কিনা। এটার উপরে 12% কাটবো, তাহলে হবে 9,900। এটা থেকে 9,900 বাদ দিলে 2,496, ব্যাংক আমার কাছে পাবে 5859। বছরের শুরুতে আসবে, এর উপরে আবার 12% কাটবো, 703 টাকা, বাদ দিলে আসে 2,765 টাকা। বছরের শেষে ব্যাংক 3,094 টাকা পাবে। ক্যাপিটাল রিকভারি মেথডের স্টক, রাইট আপু। এখানে যে নীল হয়ে গেল। ওকে, তাহলে এই পর্যন্ত আমরা সবাই বুঝেছি, আলহামদুলিল্লাহ। এবার আমাদেরকে যে কাজটা করতে হবে, এর পরের ঘরে আমাদেরকে এবার লিখতে হবে ডেপ্রিসিয়েশন। আমরা ওয়ার্কিং নাম্বার 2 এ ডেপ্রিসিয়েশন পেয়েছিলাম। ডেপ্রিসিয়েশন আমাদের প্রতি বছর 2,500 টাকা করে, তাই ডেপ্রিসিয়েশনের ঘরে আমি 2,500 টাকা লিখছি। এই ডেপ্রিসিয়েশন কোথায় পেয়েছিলাম? ওয়ার্কিং নাম্বার 2 এ। ডেপ্রিসিয়েশনের পরের ঘরে লিখব টোটাল। আচ্ছা, টোটালটা কিভাবে পাওয়া যায়? সেটা হচ্ছে আমাদের যে ইনস্টলমেন্ট আর ডেপ্রিসিয়েশন, এটাকে যোগ করলে টোটাল পাওয়া যায়। সরি, ইনস্টলমেন্ট না, ইন্টারেস্ট আর ডেপ্রিসিয়েশন, অর্থাৎ 4 নম্বর ঘর আর 7 নম্বর ঘর। এই ইন্টারেস্টের টাকা আর ডেপ্রিসিয়েশনের টাকা যোগ করলে টোটাল পাবো, অর্থাৎ 1,500 আর 2,500 যোগ করলে আসে 4,000। তারপরেরটা যোগ করলে আসে আমাদের 3,764। এইটা আর 2,500, 3,764, এইটা আর 2,500 যোগ করলে আসে 3,499। এইটা আর 2,500 যোগ করলে আসে 3,203। তারপরেরটা আসে 2,874। এটা পেলাম টোটাল। টোটালের পরে এবার আমাদেরকে বের করতে হবে ট্যাক্স। ম্যাথে ট্যাক্স দেওয়া ছিল 40%। এই যে টোটালের যে টাকাটা, এই টোটালের টাকার উপরে আমাদেরকে ট্যাক্স কাটতে হবে। তো 4,000 টাকার উপরে যদি আমরা ট্যাক্স কাটি, 4,000-এর উপরে যদি 40% ট্যাক্স কাটি, টাকা আসে 1,600। 3,764-র উপরে 40%-এর ট্যাক্স কাটলে আসে 1,506 টাকা। তারপরে আসে 1,400 টাকা, তারপরে আসে 1,281 টাকা, তারপরে আসে 1,150 টাকা। ট্যাক্সের পরের ঘরের নাম হচ্ছে এনসিএফ।
নিট ক্যাশ ফ্লো। ট্যাক্সের পরের ঘরের নাম হচ্ছে এনসিএফ। এটা হচ্ছে নিট ক্যাশ ফ্লো। আচ্ছা, এনসিএফ কিভাবে পাওয়া যায়? আমাদের যে ইনস্টলমেন্টে টাকা বের হয়েছিল অর্থাৎ 3 নম্বর ঘর, সেই 3 নম্বর ঘর থেকে 9 নম্বর ঘর যদি আমরা বাদ দিই তাহলে আমাদের এই এনসিএফ এর টাকাটা পাওয়া যায়। অর্থাৎ এই যে ইনস্টলমেন্ট মানে 3 নম্বর থেকে 9 নম্বরটা বাদ দিতে হবে। আজকে প্রথম তো এই জন্য ঘরগুলো মনে রাখতে একটু অসুবিধা হবে, এরপরে যখন এই অধ্যায়ের উপরে অনেকগুলো ক্লাস নিব তখন বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। ট্যাক্সটা আমাদেরকে কাটতে হবে হচ্ছে এই যে টোটালের উপরে, অর্থাৎ 8 নম্বর ঘরের উপরে ট্যাক্স কাটতে হবে। তাহলে ইনস্টলমেন্ট আছে 3,468 টাকা আর ট্যাক্স আছে 1,600 টাকা। এটা বাদ দিলে আমাদের টাকা আসে 1,868 টাকা। 3,468 টাকা থেকে 1,506 টাকা মাইনাস করলে আসে 1,962 টাকা। তারপরেরটা আসে 2,068 টাকা। তারপরে আসে 2,187 টাকা। তারপরে আসে 2,318 টাকা। এরপরের ঘরের নাম হচ্ছে আমাদের পিভি। একটু আগে আমরা আমাদের 3 নম্বর ওয়ার্কিং নাম্বার কত? 3। 3 নম্বর ওয়ার্কিং এ পিভি পেয়েছিলাম 7.20%। এখন আমাদেরকে 7.20% পিভি নির্ণয় করতে হবে। পিভি নির্ণয় করার সূত্রটা কি? সায়েন্টিফিক ক্যালকুলেটরে 1/7.20 মানে হচ্ছে 7.20 মানে 0.0720। তাহলে 1/1.0720। আপনার যে সায়েন্টিফিক ক্যালকুলেটরটা আছে সেটাতে আমার সাথে সাথে প্রেস করেন 1/1.0720। প্রেস করলে উত্তর আসবে 0.9328358, অনেকগুলো মান আসবে। আমি নিলাম 0.933। এটা 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 বের করতে পারছেন তো? এরপরে যে শুধুমাত্র ভাগ প্রেস করেন সায়েন্টিফিক ক্যালকুলেটরে 1.0720, প্রেস করলে আসবে 0.870। এরপরে শুধুমাত্র সমান সমান প্রেস করতে থাকেন, দেখবেন মানগুলো চলে আসছে। পিভি ফ্যাক্টর কি বের করতে কোনো অসুবিধা আছে? এরপরের ঘরের নাম হলো পিভি ফ্যাক্টর। এই ঘরটা কিভাবে পাওয়া যায়? এই এনসিএফ এর সাথে পিভি কে গুণ করতে হয়, অর্থাৎ 10 নম্বর ঘর গুণিত 11 নম্বর ঘর। বুঝি না আরিফুল ইসলাম আকাশ ভাই। আচ্ছা, তো এটা যদি আমরা ক্যালকুলেশন করি মানে গুণ করে দিই তাহলে আমাদের মান আসে এই যে এইটা এটাকে গুণ করে এখানে, এইটা এটা গুণ করে এখানে 1,743, 1,707, 1,669, 1,656, 1,637। আচ্ছা, সবগুলোকে যোগ করলে পাওয়া যায় টিপিভি 8,422। চলেন শুরু থেকে আর একবার একটু বোঝাই দিই। বুঝি নাই বুলুমন, বাংলায় লেখেন। দেখেন, আমার সাথে সাথে কেউ খাতায় ম্যাথ করবেন না, এই ম্যাথটা আমার পরে যে করবেন।
আমি আগে আপনাদেরকে সুন্দরভাবে বোঝাই, তারপরে আপনারা করবেন। ম্যাথটার বিষয়টা হলো, ম্যাথে প্রথমে আমরা বাইং অপশন বের করব। তিনটা ওয়ার্কিং করে নিয়েছি। 1 নম্বর ওয়ার্কিং এ আমরা ইনস্টলমেন্ট বের করেছিলাম, 2 নম্বর ওয়ার্কিং এ আমরা ডেপ্রিসিয়েশন বের করেছিলাম, 3 নম্বর ওয়ার্কিং এ আমরা পিভি ফ্যাক্টর বের করেছিলাম। প্রথমে আমরা আমাদের ম্যাথের যে লোন অ্যামortization শিডিউল আছে না, সেই পর্যন্ত বের করেছি এতটুকু। তো এই পর্যন্ত বলেছিলেন আপনাদের কোনো সমস্যা নেই। এর পরের ঘরে যে আমরা 7 নম্বর ঘরে লিখব ডেপ্রিসিয়েশন। ডেপ্রিসিয়েশন কোথায় পেয়েছি? আমাদের ওয়ার্কিং নাম্বার 2 এ পেয়েছি। এই ডেপ্রিসিয়েশন আর ইন্টারেস্ট, এই দুইটা টাকা যদি যোগ করা হয় তাহলে টোটাল পাওয়া যায়। অর্থাৎ 4 নম্বর ঘরের টাকা আর 7 নম্বর ঘরের টাকা যোগ করলে টোটাল পাওয়া যায়। এরপরে ট্যাক্স রেট, ম্যাথে ট্যাক্স দেওয়া ছিল 40%। এই 4000-এর উপরে 40%, এটার উপরে 40%, এটার উপরে 40%, এটার উপরে 40%। এরপরে এনসিএফ, নিট ক্যাশ ফ্লো। এনসিএফ কিভাবে পাওয়া যায়? এই যে ইনস্টলমেন্টের যে টাকা, এই ইনস্টলমেন্টের টাকার থেকে আমাদের যে ট্যাক্সের টাকা, এই দুইটা টাকা যদি মাইনাস করা হয় তাহলে এনসিএফ, অর্থাৎ 3 নম্বর ঘর থেকে 9 নম্বর ঘর মাইনাস, এই যে 3 থেকে 9 নম্বর ঘর মাইনাস করলে এনসিএফ পাওয়া যায়। এরপরে পিভি, আমরা আমাদের ওয়ার্কিং নাম্বার 3-এ পিভি বের করেছিলাম 7.20%। পিভির এই মানগুলো কিভাবে বের করতে হয়? সায়েন্টিফিক ক্যালকুলেটরে 1/1.0720, 0720 কেন? কারণ 7.20%কে ভাঙলে 0.0720 হয়, তাই 1.0720। এর পরের বছর যে অ্যান্সারটা রেখে দেবো, শুধুমাত্র প্রেস করব ভাগ 1.0720, তাহলে এটা হবে। এরপরে শুধু সমান সমান প্রেস করলে একের পর এক মানগুলো বের হয়ে যাবে। তারপরের ঘরের নাম হলো পিভি ফ্যাক্টর। এই এনসিএফ আর পিভি, এটাকে গুণ করলে পিভি ফ্যাক্টর পাওয়া যায়, এটাকে গুণ করলে পিভি ফ্যাক্টর, এটাকে গুণ করলে পিভি ফ্যাক্টর, এটাকে গুণ করলে পিভি, এটাকে গুণ করলে পিভি। ক্যালকুলেশন করলে এবার সবগুলোকে যোগ করলে টিপিভি পাওয়া যায় 8,422 টাকা। অর্থাৎ আমরা আমাদের ম্যাথে ওই যে ক্যাপিটাল বাজেটের ম্যাথে যে বের করতাম না, নিট প্রেজেন্ট ভ্যালু, অনেকটা সেই রকম। এখন এই পর্যন্ত বুঝতে পারলে ডান লেখেন। যদি বুঝতে না পারেন, কত নম্বর ঘরে বুঝতে পারেননি সেটা আমাকে একটু মেনশন করেন যে ভাই আমি এত নম্বর ঘরটা বুঝতে পারছি না। হ্যাঁ, এসবির কাজ আছে, এই ম্যাথ তো কেবল শুরু করলাম ভাই। এরপরে সবগুলো রিকোয়ারমেন্ট, তবে ম্যাথ সহজ যদি কনসেপ্টটা ধরা যায়। যে ম্যাথের চাওয়া পাওয়াটা হচ্ছে এই, একটা বাইং অপশন, একটা আপনার হচ্ছে লিজ অপশন, তাহলে ম্যাথগুলো সহজ। ওকে, থ্যাংক ইউ। ইনশাল্লাহ পারবেন ভাই, সত্যি পারবেন। এবং এই ম্যাথের সাথে আপনাদের আবার ফিনান্সিয়াল ম্যাথেরও মিল আছে, তো পারবেন ইনশাল্লাহ। এরপরে এবার আমাদের যে করণীয় সেটা হলো, এবার লিজ অপশনটা বের করতে হবে। লিজ অপশনেরও ওই পিভি ফ্যাক্টর বের করে দেখাতে হবে। তাহলে এবার আমরা লিখব লিজ অপশন। যদি আমরা এই মেশিনটি লিজ নিই তাহলে আমাদের সাথে কি হবে? দেখেন, আমাদের ম্যাথে বলেছিল যে or it can take the machine for an annual lease payment of টাকা 3000। যদি আমরা এই মেশিনটি লিজ নিতে চাই তাহলে আমাদেরকে বাৎসরিক 3000 টাকা করে পরিশোধ করতে হবে, তাই না? এখন এই যে বাৎসরিক 3000 টাকা পরিশোধ করতে হবে, এই টাকাটা কত বছরের জন্য পরিশোধ করতে হবে? 5 বছরের জন্য পরিশোধ করতে হবে, কারণ ম্যাচিংটা তো 5 বছরের জন্য আমাদের লাগবে। তাই এবার আমরা আর একটা ঘর কেটে ফেলাই। বিশ মার্ক দেওয়া উচিত না?
ওকে, প্রথমে ইয়ার। যেহেতু আমাদের ম্যাথে বলেছে যে প্রতি বছর ৩,০০০ টাকা করে পরিশোধ করতে হবে, মানে প্রতি বছরই কিন্তু ৩,০০০, কোনো বছরে কিন্তু কম বেশি না। তাই আমরা একই সাথে ম্যাথ করব ১ থেকে ৫ বছরের। তাই আমরা ইয়ারে লিখলাম ১ থেকে ৫ বছর। এখন নিট ক্যাশ ফ্লো, না এটাকে নিট ক্যাশ ফ্লো বলা যাবে না, এটাকে বলতে পারি লিজ রেন্ট, মানে লিজের ভাড়া। লিজ রেন্ট মানে লিজের ভাড়া, লিজ মানে, হ্যাঁ। আচ্ছা, লিজের ভাড়া আমাদের প্রতি বছর ৩,০০০ টাকা করে। এরপরে আসবে ট্যাক্স। ট্যাক্স আমাদের ম্যাথে বলেছে 40%। এই ৩,০০০-এর উপরে 40% হারে ট্যাক্স দিতে হবে, আসে ১২০০ টাকা। ৩,০০০ থেকে ট্যাক্স রেট বাদ দিলে এরপরের ঘরের নাম আপনি বলতে পারেন এনসিএফ। ৩,০০০ থেকে ১২০০ বাদ দিলে ১৮০০। এটা ১ নম্বর ঘর, এটা ২, ৩ নম্বর ঘর, ২ এর উপরে ট্যাক্স রেট। ৪ নম্বর ঘর পেয়েছি ২ মাইনাস ৩। এরপরে পিভি। পিভি আমাদের ম্যাথে বের হয়েছিল ৭.২০%। তারপরে পিভি ফ্যাক্টর। এখন ঘটনা হলো যে দেখেন, সব প্লাস করে লিখতে হবে। প্লাস করে মানে ভাই বুঝি নাই। আচ্ছা, এখন আমাদের যেহেতু ১ থেকে ৫ বছরের ম্যাথ ক্যালকুলেশন করছি, তাহলে আমাদের পিভি ফ্যাক্টরও ১ থেকে ৫ বছরের একই সাথে বের করতে হবে, যেটা আমরা আমাদের গতকালকের ফিনান্সিয়াল ম্যানেজমেন্টে শেখাইছিলাম। আপনাদের কি মনে আছে ফিনান্সিয়াল ম্যানেজমেন্টের ক্লাস যারা যারা করেছেন, যে একই সাথে একাধিক বছরের পিভি ফ্যাক্টর বের করার সূত্র কার কার মনে আছে? একই সাথে একাধিক বছরের পিভি ফ্যাক্টর বের করার সূত্র উপর থেকে ম্যাথের এই অংশটা মুছে দিলাম, কারণ ম্যাথটা তো আমাদের মানে একটা স্ক্রিনশট দিয়ে নেন না হয়। ম্যাথটা তো আমরা বুঝতে পেরেছি কি বলতে চেয়েছে, সো উপরে একটু মুছে দিলে তো সমস্যা নেই। আচ্ছা, এখন তাহলে সেই সূত্র প্রয়োগ করতে হবে, যে একই সাথে একাধিক বছরের পিভি ফ্যাক্টর বের করার সূত্র। 1 মাইনাস 1 বাই 1 প্লাস আই টু দি পাওয়ার এন, নিচেই আই। থ্যাংক ইউ। তাহলে 1 মাইনাস 1 বাই, এখানে আই এর মান হচ্ছে 7 দশমিক, এটা 0.0720, এন এর মান 5 বছর, নিচেই আয়ের মান 0.0720। হ্যাঁ, 5টা পিভির মান আলাদা আলাদা বের করে যোগ করে দিলেও হবে, কোনো সমস্যা নেই। ক্যালকুলেশন করলে আসবে 4.0778। এখন এই দুইটাকে গুণ করলে পিভি ভেক্টর 1800, আর এইটাকে যদি আমরা গুণ করে দিই তাহলে আমাদের মান আসে 7340। এটাই হলো আমাদের টিপিভি।
না, আর বাকি নেই, এবার শুধু উত্তর। আচ্ছা, তাহলে আমরা লিজ অপশনে কি করলাম, প্রথম ইয়ার 1 থেকে 5 বছর, প্রতি বছরে আমাদেরকে 3,000 টাকা করে লিজ দিতে হবে, তাই লিজ রেন্ট 3,000 টাকা। ট্যাক্স রেট 40%, 3,000-এর উপরে 40% কাটলে 1200 হয়, 3,000 থেকে 1200 বাদ দিলে 1800। এরপরে পিভি, একই সাথে একাধিক বছরের পিভি ফ্যাক্টর বের করার সূত্র হচ্ছে, না আর নাই, এইটা। এখন এই মান পাওয়া গেল, এই দুইটা গুণ করলে আসে আমাদের পিভি ফ্যাক্টর। আর এটা যেহেতু একই সাথে একাধিক বছরের পিভি ফ্যাক্টর, তাই লিজ অপশনের ওয়ার্কিং এক বলতে পারি না। হ্যাঁ, এটা হচ্ছে ওয়ার্কিং নাম্বার এক, সরি, থ্যাংক ইউ মিতু। এটা হলো ওয়ার্কিং নাম্বার এক, ওয়ার্কিং নাম্বার এক লিজ অপশনের। তো এখানে পিভি ফ্যাক্টর আসে 7,340। এবার দেখেন, বাইং অপশনে পিভি ফ্যাক্টর এসেছে 8,422, লিজ অপশনে পিভি ফ্যাক্টর এসেছে 7,340। যেইটার পিভি ফ্যাক্টর ছোট হবে আমরা সেইটাকে ম্যাথে গ্রহণ করব। তাহলে যেহেতু লিজ অপশনের পিভি ফ্যাক্টর ছোট, তাই আমরা লিখব লিজিং অপশন শুড বি অ্যাকসেপ্টেড। কোম্পানি যদি লিজ নেয় তাহলে কোম্পানির লাভ হবে। সবসময় ছোটটা ধরতে হবে, এই ম্যাথ পড়বেই, আর দুই জায়গায় পড়বে, ফিনান্সিয়ালও পড়বে, ইনভেস্টমেন্টও পড়বে, তার মানে আপনাকে এই ম্যাথ ক্যালকুলেশন করতেই হবে। তাই আমরা ছোটটা নিব, ছোটটা। এই ম্যাথের নিয়মই হচ্ছে পিভি ফ্যাক্টর যেটা ছোট আসে সেটাকে গ্রহণ করতে হয়, সবসময়ের জন্য ছোটটা। কোনো কোশ্চেন থাকলে করতে পারেন, বুঝতে পেরে থাকলে ডান লেখেন। আচ্ছা, আমি কি আলাদা কোনো হোমওয়ার্ক দিব, নাকি যেটা বোর্ডে আছে এটাই আপনারা নিজেরা খাতায় প্র্যাকটিস করে এটাই হোমওয়ার্ক হিসেবে নেবেন? একটা সেম হোমওয়ার্ক দিচ্ছি, হ্যাঁ। আপনারা এটা তো নোট খাতায় নোট করবেন, এই ম্যাথগুলো কিন্তু নোট খাতায় নোট করতে হবে, আর সিম্পল খাতায় এই ম্যাথটা একটু করেন। আর কি চাকরির পড়াশোনা কি শুরু করেছেন? সাদিয়া আফরিন, আপনি তো আজকে নতুন ভর্তি হয়েছেন আপু, একটু বিগত দিনে যে 4টা ক্লাস হয়েছে ওই 4টা ক্লাস একটু দেখে নিন সাদিয়া আফরিন। একটু কালকে কষ্ট করে বিগত 4টা 5টা ক্লাস একটু দেখে নিন, ছোট ছোট ক্লাস তো দেখতে অসুবিধা হবে না। তারপরে ইনশাল্লাহ এই ক্লাসগুলো করতে পারবেন আর ক্লাসের শুরু থেকে যুক্ত হবেন। আচ্ছা ভাইয়া, কোশ্চেনে তো বাইং অপশন লেখা নাই কিন্তু লিজ অপশন লেখা আছে, তাহলে বাইংটা কেন ধরবো এই ম্যাথে? আপু ওই যে ম্যাথের শুরুতে আমরা আলোচনা করলাম না যে এই ম্যাথের কনসেপ্ট হচ্ছে দুইটা, একটা হচ্ছে যে কোনো কিছু আমাদের লাগবে সেটার জন্য আমরা ব্যাংক থেকে ঋণ নিয়ে এটা পারচেস করতে পারি, আর একটা হচ্ছে আমরা চাইলে এটাকে লিজ নিতে পারি। দুইটা অপশন, একটা ব্যাংক থেকে চাইলে আপনি ঋণ নিবেন অথবা এটা পারচেস করবেন। তো যেহেতু আমাদের একটা ঋণ নিয়ে পারচেস করব মানে বাই করব, তাই একটা বাইং অপশন আর একটা লিজ অপশন। ওকে, তাহলে আল্লাহ হাফেজ, শুভরাত্রি, দেখা হচ্ছে কালকের ক্লাসে। আর একটু পড়াশোনা করেন কিন্তু, এখন ফাইনাল ইয়ার, চাকরি বাকরির জন্য একটু পড়াশোনা শুরু করেন।